আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১৯। আবির শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, মালাও বারবার বলছিল। মেঘ এবার ফুঁস করে উঠল, আস্তে করে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বল। তোর কথায় আমি কখনো কিছু মনে করেছি? আপনি মালা আপুকে পছন্দ করেন? নিঃসন্দেহে মালা আমাকে পছন্দ করে। আর আপনি? আবির উত্তর দিল না। মেঘ মৃদুস্বরে বলল, আপনি যাকে ভালোবাসেন সে কি করে? আবির নিরেট কণ্ঠে বলল, আমি যাকে ভালোবাসি সে শুধু আমাকে ভুল বুঝে। সকালে একবার ভুল বুঝে, বিকালে একবার ভুল বুঝে। ভাবছিস দুপুরে ভালো থাকে? একদমই না, দুপুরে আরও বেশি ভুল বুঝে। তার চোখে চোখ রেখে আমি প্রেমের সাতকাহন লিখতে পারবো, কিন্তু সে 2 লাইন পরেই বলবে, হায় হায়, এ তো গরুর রচনা। মেঘ আনমনে বলে উঠল, আপনি কি ভেবেছেন তাকে ঘিরেই সারাটা জীবন কাটাবেন? এই ভুল বোঝাবুঝির অন্ত হওয়া দরকার। এভাবে কতদিন? যতদিন সে আমার চোখের ভাষা বুঝবে না, ঠিক ততদিন। সবাই চোখের ভাষা বুঝতে পারে না। বুঝে না বলে এড়িয়ে গেলে চলবে না, তাকে বুঝতে হবে। এখন সে অবুঝ না। ভালোবাসা, ভালো লাগা সব কিছু নিজেকেই প্রকাশ করতে হবে। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, আমার আপনাকে ভালো লাগে। আবির মুখের উপর বলে দিল, আমি মানুষটা নেহাতি ভালো মানুষ, আমাকে ভালো লাগারই কথা। আবিরের এমন উত্তরে মেঘ নির্বাক বনে গেল। মেঘ ঠিক বলল নাকি আবির ভুল শুনল ঠিক বুঝে উঠতে পারছে না। মেঘ আর কথা বাড়ালো না। নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। জীবনে প্রথমবার সব চিন্তা বাদ দিয়ে আবিরকে ভালো লাগার কথা বলেছিল, অথচ আবির কি বলল? মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সহসা বাইক থামালো আবির। মেঘ জানতে চাইল, বাইক থামালেন কেন? মেঘ বাইক থেকে নামলো, আবিরও নামলো। মেঘের সামনে দাঁড়িয়ে অস্থির চিত্তে শুধালো, একটু আগে কি বলেছিস? বাইক থামালেন কেন? না না, তার আগে কি বলেছিস? মেঘ না বুঝার ভান করে বলল, কি বলেছি? আবিরের ছটফটানি চোখে মুখে ফুটে উঠেছে। ব্যস্ত কণ্ঠে শুধালো, আমাকে তোর ভালো লাগে বলেছিস? মেঘ কপাল কুঁচকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, সবাই বলে আপনি খুব ভালো ভদ্র ছেলে, আপনি সবাইকে নিয়ে কত ভাবেন, তার জন্যই বলেছি ভালো লাগে, অন্য কিছু মিন করিনি। আবির আর চোখে আকাশের দিকে তাকিয়ে খানিক বিড়বিড় করলো, তারপর চুপচাপ বাইক স্টার্ট দিল। বাকি রাস্তা কেউ কোনো কথা বলল না। মেলা থেকে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আবির নিজের পছন্দ মতো মেঘকে চুড়ি, কানের দুল, পায়েল সহ আরও অনেক কিছু কিনে দিয়েছে। সারাদিন খুব ভালোই কেটেছে। মেঘের ক্ষণে ক্ষণে শুধু মনে হয়েছে আবির ভাই বোধহয় আমাকে ভালোবাসেন। খুশি মনে বাড়ি ঢুকে বড়সড় একটা ধাক্কা খেলো। বাড়িতে মেহমান এসেছে। মেঘ ঘরে ঢুকতে হতবাক হয়ে রইল। মেঘ মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আবেক্ষণ করছে। আবিরের মামাবাড়ি থেকে বেশ কয়েকজন এসেছে। আবিরের বড় মামার 3 মেয়ের মধ্যে 2 জন এসেছে, মেজো মেয়ে মালা এবং ছোট মেয়ে দিশা। তানভীরের সমবয়সী একটা ছেলে এসেছে, নাম সাকিব। স্মৃতি, সাথী, লাবিব সহ আরও কয়েকজন এসেছে, তবে তারা বয়সে অনেকটা ছোট। সবার আলাপচারিতার মাঝে সাকিব মেঘকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘ আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাকে চেনেন? সাকিব হেসে বলল, তোমার কথা এত শুনেছি যে আমার কল্পনায় তোমাকে ভেবে একটা নামও ঠিক করে ফেলেছি। শুনবে? বলুন। মেঘবতী। সুন্দর না নামটা? হ্যাঁ সুন্দর। আপনারা তো তেমনভাবে আমাদের বাসায় আসেন না। মামারা হঠাৎ আসলেও আমার সাথে তেমন দেখা হয় না। তাহলে আমার সম্পর্কে এত কথা আপনি কোথায় শুনেছেন? আবির তৎক্ষণাৎ বারান্দা থেকে উঁচু গলায় ডাকলো, সাকিব এদিকে আয়। সাকিব বলে উঠল, হ্যাঁ ভাইয়া আসছি। মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই প্রশ্নের উত্তরটা পরে কোনো দিন দিব তোমাকে। মেঘ কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। সাকিব যেতে যেতে আবির বিড়বিড় করে কিছু বলল। মেঘ নিজের রুমের দিকে যেতে গিয়ে আবারও সেদিকে তাকালো। আবির তখনও কি যেন বলেই যাচ্ছে। মেঘ বসার ঘরে ফের তাকালো। সবার মাঝে দৃষ্টি পড়ল মালার দিকে। মালা নিষ্কলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মালার চোখে মুখে ব্যাকুলতা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লান্তিহীন 2 চোখ অদ্ভুত এক ঘোর। মেঘ তির্যক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। মালার এভাবে তাকিয়ে থাকাটা মেঘের কেন যেন সহ্য হলো না। কপাল কুঁচকে নিজের রুমে চলে গেল। মেঘের মন ভীষণ খারাপ, কিন্তু কেন তা জানে না। সন্ধ্যা থেকে রুমের লাইট অফ করে শুয়ে আছে। কেউ এসে ডাকার সাহসও পাচ্ছে না।
বিয়ের তোড়জোড় আজ থেকে শুরু হয়ে গেছে। পাশের রুমে মালা স্মৃতিদের হইহুল্লোড় শোনা যাচ্ছে, কিন্তু আবিরের কোনো সাড়া শব্দ নেই। তানভীরও নেই। তানভীর মাঠের এক কোণে বসে আছে। বন্যার সাথে সারাদিন যাবৎ কথা হয়নি। নগদে সালাম পাঠিয়েছিল, কিন্তু তার বিনিময়ে ধন্যবাদটাও পেল না। সেদিন বৃষ্টি আপু কল ধরায় এমন ভয়ে কল দেওয়ার সাহসও পায় না। ভাবতে ভাবতে হঠাৎ বন্যার নাম্বার থেকে কল এলো। তানভীর হাসি মুখে কল রিসিভ করলো। বন্যা জানতে চাইল, আপনি নগদে সালামি পাঠিয়েছেন? হ্যাঁ, কি দরকার ছিল? আপনি তো আমাকে বোন মনে করেন না। বোন না ভাবলে কি সালামি দেওয়া যাবে না? বন্যা উত্তর না দিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি আমাকে এভাবে কিছু দিবেন না প্লিজ, কারণ প্রতিদান স্বরূপ আমি আপনাকে কিছুই দিতে পারবো না। তোমার কাছে চেয়েছি কিছু, আজ হয়তো চাননি, তবে ভবিষ্যতে কিছু চাইতে পারেন, যা দেওয়ার সামর্থ্য আমার থাকবে না। আর একটা কথা, আপনি আমাদের বাসার এদিকে আর আসবেন না। তানভীর গুরুভার কণ্ঠে শুধালো, এটা তোর সমস্যা? না মানে এভাবে রাত বিরেতে আসলে মানুষ বাজে কথা বলবে। আমার আব্বুর মানসম্মান নষ্ট হবে। তাছাড়া আমার জন্য পরে আপনাকেও হেনস্থা হতে হবে। আপনারা বড় মানুষ, আপনাদের লাইফস্টাইলই ভিন্ন। আমাদের মতো মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। তানভীর কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর শুধালো, এগুলো তোমার কথা না বন্যা? আমার মনে হচ্ছে বৃষ্টি আপু এগুলো তোমার মাথায় ঢুকিয়েছে। বন্যা হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, আপুর কথা হবে কেন? এগুলো আমি নিজে থেকে বলেছি। কোথায়? আগে তো কিছু বলনি কখনো। আগে প্রয়োজন হয়নি তাই বলিনি, কিন্তু ইদানিং আপনার আচার আচরণ আমার কাছে ভালো লাগছে না। সব কিছুর একটা সীমা থাকে, সীমা অতিক্রম হওয়ার আগে জানিয়ে রাখা ভালো। তাই জানিয়ে রাখলাম, আর কিছুই না। এখন কি চাচ্ছ তুমি? বন্যা আস্তে করে ঢোক গিলে ধীর গলায় বলতে লাগলো, আপনি মেঘের ভাই, আমি মেঘের বান্ধবী। আমাদের সম্পর্কটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই ভালো হবে। কখনো কোনো কারণে কোথাও দেখা হলে ইচ্ছে করলে কথা বলবেন, ইচ্ছে না করলে কথা বলারও কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে টিউশন খুঁজে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ফোনে কল দেওয়া বা নগদে টাকা পাঠানো বা হুটহাট এটা সেটা গিফট করা, এই কাজগুলো দয়া করে করবেন না। আমি বারবার বলছি, আপনাদের মতো বিলাসবহুল জীবনযাপন আমরা করতে পারি না, আর কখনো পারবও না। আমরা মধ্যবিত্ত, ঘরে না খেয়ে থাকলেও বাইরে কারো কাছে হাত পাততে পারবো না। আমাদের স্বপ্নগুলো আমাদেরই মতো প্রাণহীন। আর কিছু থাকুক বা না থাকুক, আমাদের আত্মসম্মান বোধটুকু আছে, তাই সম্ভব হলে আমাকে আমার আত্মসম্মান বাঁচিয়ে রাখতে দিন। তানভীর নীরবে শ্বাস ফেলল, নিরেট কণ্ঠে বলল, ভালো থেকো। তানভীর সঙ্গে সঙ্গে কল কেটে দিল। বন্যা অবুঝ নয়, সে মেঘের মতো আবেগ নিয়ে কোনো কিছু যাচাই করে না। তানভীরের চালচলন বন্যা বেশ ভালোই টের পাচ্ছিল। হুটহাট কল দেওয়া, বাসার সামনে চলে যাওয়া, এক্সট্রা কেয়ার, তার উপর সেদিন বৃষ্টি আপুর কাছেও অনেক বকা খেয়েছে, তাই সব দিক চিন্তা করেই কথাগুলো বলেছে। তানভীর ফোন পকেটে রেখে দুহাতে মাথা চেপে ধরে বসে আছে। মিনিট খানেক বাদে সাকিব এসে তানভীরের পাশে বসলো। ধীরকণ্ঠে শুধালো, কি হলো তানভীর ভাই, তোমার কি মন খারাপ? তেমন না, বল। এদিকে তুমি এখানে এসে বসে আছো, ওদিকে মেঘ আপু নিজের রুমের দরজা বন্ধ করে রেখেছে। আমরা আসাতে কি তোমরা খুশি না? তানভীর রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি যাতা বলছিস? মেহমান আসলে কেউ অখুশি হয় নাকি? আমার গরম লাগছিল তাই এখানে এসে বসেছিলাম। জায়গাটা খোলামেলা, ভালোই লাগছে। তোরা নাস্তা করছিলি তাই ডাকিনি। আর মেঘ আপু? তানভীর খানিক ভেবে বলল, আমরা মেলায় গিয়েছিলাম ঘুরতে, সারাদিন গরমের মধ্যে ঘুরেছে তো তাই হয়তো মাথা ধরেছে। তোর কি অবস্থা বল? আমার আর কি অবস্থা হবে, আছি বেশ ভালোই। শিমু কেমন আছে? সেও ভালো আছে। কিছুদিন পর পর ওর জন্য বিয়ের সম্বন্ধ আসে, আর আমি সেগুলোতে ভাঙচি দেই। ভেরি গুড। সাকিব কোমল কণ্ঠে জানতে চাইল, তোমার কি অবস্থা বলো? এই তো চলে যাচ্ছে। গার্লফ্রেন্ড? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে বলল, সবার কপালে সব কিছু থাকে না। মেঘ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল শুধু, কল রিসিভ করলো না। আবির আবারও কল দিল। মেঘ রিসিভ করে ফোন কানে ধরতেই ওপাশ থেকে আবির বলল, তুই কি রাগ করেছিস? ছোট একটা বাক্য, অথচ এতেই মেঘের বুকে উঠল। আজ অবধি কেউ এমনভাবে এতটা মায়া নিয়ে কথা বলেনি। মেঘ উত্তর দিচ্ছে না দেখে আবির আবারও প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ? না, কেন?
মালা সাকিবরা এসেছে, ওরা আমাদের মামাতো ভাই বোন। হুট করে বলল আসবে, আমি মুখের উপর না করি কিভাবে, তাই আমিও বলেছিলাম আসতে, কিন্তু ওরা যে আজই চলে আসবে বুঝতে পারিনি। এসব কথা আমাকে বলার কারণ কি? আমি কি কাউকে কিছু বলেছি? আপনার কাজিন তো আমারও কাজিন, আত্মীয় স্বজন বেড়াতে না আসলে কে আসবে? তাছাড়া এই বাড়ি আপনাদের, আমরাই এখানে মেহমান। মেঘের শেষ কথাটুকু শুনে আবির কপাল কুঁচকে আসে। আবির স্তিমির কণ্ঠে বলল, আজকে তোদের আমাদের বলে ভাগাভাগি করে নিচ্ছিস? মেঘ আব্বু চাচ্চুকে আজ পর্যন্ত কখনো শুনিনি জায়গা জমি বা ব্যবসা ভাগাভাগি করতে। আর তুই 2 দিনের মেয়ে কিভাবে পারলি এই কথা বলতে? মেঘ কথা বলছেন না। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর মনে কখন কি চলে জানি না, কিন্তু আমার মনে সর্বদা একটা কথাই চলে, তুই আমার রক্তে মিশে থাকা এক বাজে স্বভাব, যে স্বভাব একান্তই আমার, নিঃশ্বাসে প্রশ্বাসের চিরচেনা সঙ্গী। কেউ আমাকে বাজে ছেলে বলুক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর দিকে আঙুল তোলার আগে তাকে আমার সম্মুখীন হতে হবে। আবির একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি চাই তুই ওদের সামনে থাক, যেন তোকে কেউ অহংকারী বলতে না পারে। রাগ অভিমানগুলোকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দে। ওদেরও তো ঈদ পালন করতে ইচ্ছে করে, তাই না? মেঘ ধীরকণ্ঠে বলল, ঠিক আছে, রাগ করেছিস? রাগকে ছুটি দিয়ে দিয়েছি। কখন? এই মুহূর্তে। আবির মুচকি হেসে বলল, এত ফাস্ট? আবির নিঃশব্দে হেসে বলল, রাখছি। মেঘ কিছুক্ষণ পর নিজের রুম থেকে বেরিয়ে এলো। স্মৃতিরা মিমের সাথে বসে গল্প করছে। দিশা, স্মৃতি, মিম কাছাকাছি বয়সের, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। মালা এখানে নেই। মেঘ ওদের থেকে কিছুটা দূরে এসে বসলো। নাম পরিচয় জিজ্ঞেস করে অল্প স্বল্প গল্প করতে লাগলো। কিছু সময় পর আবির রুমে এসেছে। তার পেছনে পেছনে মালাও এসেছে। মালা আবিরকে কিছু বলছে, তবে আবিরের মুখ দেখে মনে হচ্ছে সে মালার কথা শোনার বিষয়ে তেমন আগ্রহী না। আবির মেঘদের দিকে একবার তাকালো, তারপর মেঘকে উদ্দেশ্য করে মৃদুস্বরে বলল, আমি বিয়েবাড়িতে যাচ্ছি, কেউ খুঁজলে বলিস। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। মালা গিয়ে মেঘের পাশে বসলো। আবির একবার মালার দিকে দেখল, পরপর মেঘের দিকে একবার পলক তাকিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। মেঘ সেদিকে মনোযোগ দিল না। মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদুস্বরে বলল, কি হলো মেঘ, কিছু দেখছো? মেঘ হুট করে প্রশ্ন করে বসল, আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়ে মায়েশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলা ভাইয়া ফুপ্পির সাথে প্রায় আমাদের বাড়িতে যেত। মাইশা আপু, সাকিব ভাইয়া ওরা মোটামুটি সমবয়সী, তাই ওদের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। আমি ফোন কেনার পর ফুপ্পির থেকে নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করল, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইয়াকে ভীষণ ভালো লাগে। ছবি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। আজ কতগুলো দিন পর বাস্তবে দেখে মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন জিনিস, কেউ তা তাড়াতাড়ি বুঝতে পারে না, আবার কারো বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়। প্রথমবার আবিরের ছবি দেখে মেঘের মনের সুপ্ত অনুভূতিরা আন্দোলনে নেমেছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেদিন বন্যাদের বাসার সামনে আবিরের অপলক চোখের চাউনিতে হৃদয় আঙিনা প্রণয়নের আভাস পেয়েছিল, কিন্তু স্টুপিড ভাবনা ভেবে মেঘ এক ঝাটকায় মাথা থেকে সব ঝেড়ে ফেলেছিল। আবির দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে, কথায় তীব্র অভিমান আর অধিকারবোধ মেঘ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাকে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্ব দেয় না। এখন মালার মুখে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেললে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনটাই হচ্ছে। কিছু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময় আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিতভাবেই কথাগুলো মনে আঘাত করে। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।